বরিশালের পথে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ সহ অংশ নেবেন নানা কর্মসূচিতে, যোগ দেবেন বিএনপির সাংগঠনিক সভায়। চট্টগ্রামে বন্যায় নিঃস্ব বহু মাছ চাষী ও কৃষক, ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে শত কোটি। বন্দরের বহিনগরে ব্যাহত পণ্য উঠানামা, সরবরাহ ব্যবস্থায় ধস। সুনামগঞ্জে অবৈধভাবে কাটা হচ্ছে জাদুকাটা নদীর দুই তীর, হুমকিতে তাহিরপুরের শিমুল বাগান। পাবনায় যমুনার ভাঙনে বিলীন বসতভিটা ফসলি জমি। এবং পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রাথমিকের বিনামূল্যের বই পেতে কিন্ডারগার্টেনগুলোকে দিতে হচ্ছে 20 থেকে 25,000 টাকা। জড়িত উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের সিন্ডিকেট। বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরই মধ্যে গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা দিয়েছেন তিনি। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটি তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর প্রথম সফরকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। সকাল 10টায় গৌরনদী উপজেলায় নতুন করে খনন করা সহ শরিকল বাটাজোর খালপাড়ে 2000 গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখান থেকে বরিশাল নগরীতে 30 গোডাউন বধ্যভূমি খালের পাড়ে দেশি প্রজাতির ফল ও ফুল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এছাড়াও বরিশালের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া আমড়া ও নারিকেল গাছের চারা রোপণ করবেন। বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বরিশাল সফর নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। জানবো তার কাছ থেকে বিস্তারিত। আনোয়ার, ইতিমধ্যে বরিশালের পথে রয়েছেন প্রধানমন্ত্রী, জানাবেন যে বৃক্ষরোপণ সহ দিনব্যাপী কি কি কর্মসূচি রয়েছে, নেতাকর্মীদের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে। সাথী, প্রধানমন্ত্রী হওয়ার পরে আসলে তারেক রহমান কিন্তু প্রথম বরিশালে আসছেন। এটি একটি অন্যরকম একটি আবহ বিরাজ করছে, সেটি তো আমরা বলতেই পারি। একটা আনন্দ উচ্ছ্বাস আছে সবার মাঝেই এমনটা। তবে সকাল থেকেই বৃষ্টি, একটি বৈরী আবহাওয়া, আপনি জানেন নিশ্চয়ই যে দেশব্যাপী সেটি গত কয়েকদিন ধরেই চলমান আছে। তবে এখানকার যে প্রস্তুতি সেটি আপনাকে আসলে প্রথমে দেখাতে চাই। বিশেষ করে যে বরিশালে যে গৌরনদী এলাকায় অর্থাৎ উপজেলা, সেখানে শরিকল বাটাজোর যে খাল, অর্থাৎ এই যে খালটি আছে এখানে মানে একেবারেই একটু খনন করা হয়েছে মাত্রই, কিন্তু এই নবখননকৃত এই খালটি, এই খালের পাড়ে তিনি আসবেন, এসে বৃক্ষরোপণ কর্মসূচি তিনি উদ্বোধন করবেন। এখান থেকে আমরা যেটি দেখছি, এখানকার যারা স্থানীয়জন যারা আছেন বা নেতৃত্বস্থলে যারা আছেন, তারা বারবারই আসলে মাইকে বলছেন যে এখানে আজকে প্রায় 2000 বৃক্ষরোপণ আসলে এখানে তারা করবেন এমনটার। প্রধানমন্ত্রী আসবেন, প্রধানমন্ত্রীর জন্য আসলে অধীর অপেক্ষা। আপনি যদি খবরে বলছিলেন, তিনি তো রওনা করেছেন বেশ ভোর 6:30 নাগাদ, কিন্তু তার বাসভবন গুলশান থেকে তিনি রওনা করেছেন। এখান থেকে বলা হচ্ছে যে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই, খুব বেশি সময় লাগবে না, তিনি আসলে এই জায়গায় আসলে পৌঁছবেন এমনটা। আর যদি নির্ধারিত সময় বলি, সেই জায়গা থেকে বলতে গেলে 10টা সাড়ে 10টা নাগাদ তিনি এই খাল পাড়ে এসে আসবেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। আরো কর্মসূচি আছে, আপনি যদি বলছিলেন এই এলাকায়, এটি বাটারজোর ইউনিয়ন গৌরনদী এলাকা, এখানকার যে মহাসড়ক সেখানকার পাশেই ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। তো সেখানেও একটি আয়োজন আমরা দেখে এসেছি, সেখানেও সমাগম এরই মধ্যে ঘটেছে, সেই জায়গাটিও আছে। আর তো কিছু কার্যক্রম যেটি আপনি খবরে বলছিলেন। আর মোটা দাগে যদি বলি, তাহলে দক্ষিণের জনপদ এই বরিশাল, এই এলাকার মানুষের আসলে অনেক দিনের আশাকাঙ্ক্ষার কিছু বিষয় আছে এই প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে, সেই বিষয়গুলো সামনে আসবে। যদি বলি যে ঢাকা বরিশাল যে মহাসড়ক, সেখানে 6 লেন করার যে একটি বিষয় আছে, সেটি পায়রা বন্দর আছে, এখানে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে সংযুক্ত করার যে একটি মহাপরিকল্পনা, সেটিও কিন্তু এই তার সফরকে কেন্দ্র করে এখানকার মানুষের দীর্ঘদিনের একটি আশাকাঙ্ক্ষা দাবির যে বিষয়টি রয়েছে সেটি রয়েছে। একই সঙ্গে অর্থনৈতিকভাবে এই অঞ্চলকে আরো কিভাবে একটু গতিশীল করা যায়, সেই বিষয়গুলো কিন্তু রয়েছে। একই সঙ্গে আমরা যদি বলি যে ভোলা এবং বরিশালের যে সেতু, অনেক দিনের দীর্ঘদিনের মানুষের এখানকার যে দাবি দেওয়ার মধ্যে অন্যতম একটি, সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সব মিলিয়ে যদি বলি, তাহলে বলতে হবে সাথী যে এখন শুধুই অপেক্ষা প্রধানমন্ত্রীর জন্য। তিনি অনেকটাই কিন্তু কাছাকাছি চলে এসেছেন, এখানে বারবারই বলা হচ্ছে। তারপর আসলেই তার যে আনুষ্ঠানিক কার্যক্রম, সেই কার্যক্রমগুলো পর্যায়ক্রমে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারব। সাথী, নিশ্চয়ই, ধন্যবাদ আনোয়ার। চট্টগ্রামে ভয়াবহ বন্যায় পথে বসে গেছেন মাছ চাষী ও কৃষক। জেলার মৎস্য অফিস ও কৃষি সম্প্রসারণ কার্যালয়ের প্রাথমিক হিসেব বলছে 153 ইউনিয়নে প্রায় 10,000 পুকুর ও চিংড়ি ঘের বন্যার পানিতে ভেসে গেছে। তলিয়ে গেছে 14,000 হেক্টরেরও বেশি কৃষি জমি। টাকার হিসেবে এসব প্রান্তিক মানুষের ক্ষতি ছাড়িয়ে যাবে শত কোটি অঙ্ক।
যদিও জেলা প্রশাসন বলছে বন্যার পানি নামার পরে জানা যাবে ক্ষয়ক্ষতির প্রকৃত অঙ্ক। চারদিকে কেবলই থই থই পানি, দিগন্তজোড়া ফসলের মাঠ কিংবা মাছের ঘের। এখানে সব এখন মিলেমিশে বন্যার পানিতে একাকার। গেল কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ভেসে গেছে মাছের ঘের। জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ায় সব হারিয়ে নিঃস্ব খেটে খাওয়া হাজারো মানুষ। জেলা মৎস্য অফিসের প্রাথমিক হিসাব বলছে 15টি উপজেলার 153টি ইউনিয়নের 9,933টি পুকুর ও দিঘি এবং 320টি চিংড়ির ঘের পানিতে ভেসে গেছে। সেই হিসেবে তীব্র স্রোতে ভেসে গেছে প্রায় 4,112 হেক্টর জলাশয়ের মাছ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী উপজেলায়। বিলীন হয়েছে 2,500 পুকুর ও 310টি ঘের। ক্ষয়ক্ষতির বিচারে দ্বিতীয় সাতকানিয়া। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যাদের ঘরবাড়ি ডুবে গেছে এরা। এরপরে যারা ক্ষতিগ্রস্ত হবে সব থেকে বেশি তারা হচ্ছে যারা কৃষিকাজ করে। কৃষিকাজ তো হয়তো বা আপনার 1 বছর সম্ভব লেগে যাবে গিয়ে করে উঠতে, ফসলি জমি তো হবে না। বন্যায় কেবল মাছ চাষিরাই নন, নিঃস্ব হওয়ার পথে কৃষকরাও। কৃষি সম্প্রসারণ কার্যালয় বলছে বন্যায় এরই মধ্যে 8,700 হেক্টর আউশ ধান, 621 হেক্টর আমনের বীজতলা এবং 4,907 হেক্টর গ্রীষ্মকালীন সবজির আবাদ পানিতে নষ্ট হয়ে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর দেওয়াল ফাটি যায়, এরকম আর কি। গরু ছাগল কষ্ট, চাষাবাদ নিয়ে কষ্ট। যদি একটু আর্থিক সহযোগিতা যদি করতো তাহলে প্রশাসন থেকে হোক, ব্যক্তিগত ফান্ড থেকে হোক। কৃষি জমির প্রায় 60% তলিয়ে গিয়েছে এবং আমাদের বীজতলার 55% পানির নিচে এই মুহূর্তে। এবং আমাদের যেগুলো মৎস্য গেট ছিল বিভিন্ন ইউনিয়নে, এখানে 90% মৎস্য গেট প্লাবিত হয়েছে। বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির হিসাব করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। আমরা আগে তাদেরকে প্রাণে বাঁচাই, তাদেরকে তারা যেন এই 2 বেলা আগে খেয়ে একটু গিয়া হোক, ঠিক আছে। তারপরে আমরা পানি যখন সরে আসবে তাদের ঘর বাড়ি আমরা নির্মাণ করে দেব। বন্যায় মাছের ঘের ও কৃষি জমি ভেসে যাওয়ায় মাছ, সবজি সহ খাদ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। গত 5 দশকে এমন ভয়াবহ বন্যা দেখেনি দক্ষিণ চট্টগ্রামের মানুষ। মাইলের পর মাইল কৃষিজমি, মাছ ও পোল্ট্রি খামার বিলীন হয়েছে পানিতে। ফলে এই কৃষিকেই উপজীব্য করে যাদের জীবিকা, তাদের ঘুরে দাঁড়ানোই এখন প্রধান চ্যালেঞ্জ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। টানা বৃষ্টি ও উত্তাল সাগরে চট্টগ্রাম বন্দরের বহিনগরে পণ্য ওঠানামা ব্যাহত হচ্ছে। ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 100 কোটি টাকার বেশি। এদিকে পণ্য খালাস ও সরবরাহের গতি কমে যাওয়ায় দেশজুড়ে সরবরাহ ব্যবস্থায় নেমেছে ধস। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাজারে ভোগ্যপণ্য, সার, ক্লিংকার সহ বিভিন্ন শিল্পের কাঁচামালের সংকট দেখা দিতে পারে। সাগর উত্তাল থাকায় গত কয়েকদিন ধরে বহিনঙ্গরে বন্ধ রয়েছে লাইটার জাহাজের কার্যক্রম। আমদানি করা পণ্য পাঠানো যাচ্ছে না দেশের বিভিন্ন গন্তব্যে। বহিনঙ্গরে কাঁচামাল সহ বিভিন্ন পণ্য নিয়ে অপেক্ষা করছে প্রায় 60টির মতো মাদার ভেসেল। প্রতিটি জাহাজের জন্য দৈনিক প্রায় $25,000 থেকে $30,000 জরিমানা গুনতে হচ্ছে। ফলে ক্ষতি প্রতিদিন প্রায় 20 কোটি টাকা। গত 6 দিনে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 100 কোটি টাকার অধিক। এবারে যদি প্রতিটা জাহাজ $25,000 করে যদি হয়, কি পরিমাণ আমদানি কারো লস করছে। আমরা ডিস্ট্রিবিউটর লস করছি, যেহেতু নামাইতে পারছি না। আমরা তো ডেইলি বেসিস মজুরি পেমেন্ট করতে হচ্ছে, সবাই ওভারঅল লস। পণ্য পরিবহনের গতি ধীর হয়ে পড়ায় শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্দর থেকে আমদানি করা কাঁচামাল খালাসে দেরি হলে শিল্পের উপকরণে সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। মানুষ তো অনেকগুলো কার্গো, যে ছোট ছোট যে বিস্কিট ফ্যাক্টরিগুলো আছে, ওরা তো অনেকগুলো আটা ময়দা স্টক করে রাখে না। ওরা তো ডেইলি বেসিস, উইকলি বেসিস মাল কিনে। এফেক্ট তো অলরেডি পড়বে, সাপ্লাই চেইনে কিছুটা এফেক্ট পড়বে। এদিকে বহিনঙ্গরে পণ্য খালাস বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে প্রায় 5,000 শ্রমিক। নর্মাল হইলে আবহাওয়া ইনশাল্লাহ সবাই লোডে যাবে। এখন আমাদের লাইটারের কোনো কাজকাম রানিং নেই, বন্ধ। মাদার ভেসেলের জট হবে, তাতে লাইটারের হয়তো ডেলিভারিতে সংকট হবে মাদার ভেসেলের, যেহেতু আগের মাদার ভেসেল সিরিয়ালে খালি হবে, এরপর নতুন মাদার ভেসেল কাজ চলবে। দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরু না হলে উৎপাদনমুখী শিল্পে ধস নামার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বান্দরবানে ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি।
ভেসে উঠছে ক্ষতচিহ্ন, ব্যাপক ক্ষতির মুখে কৃষক। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থাও নাজুক হয়ে পড়েছে। এ বিষয়ে আরও জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৈকত দাস। সৈকত, পানি তো নামছে, কিন্তু স্বস্তি কতটা ফিরল? প্লাবনে মানুষের ভোগান্তি, ক্ষয়ক্ষতি নিয়ে জানাবেন। আর দুর্গম এলাকায় কিভাবে প্রশাসন দুর্গতদের সহায়তা পৌঁছে দিচ্ছে, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। বান্দরবানে তিনটি নদী সাঙ্গু, মাতামুহুরী এবং বাকখালী নদী এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গতকাল রাত থেকে বৃষ্টিপাত কমায় মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এবং নিম্নাঞ্চল থেকে অনেকটা পানি নেমে গেছে। সেই সাথে আরেকটা বিষয় বলে রাখি, তবে সড়ক যোগাযোগ এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। জেলা উপজেলার অনেকগুলো ব্রিজ, কালভার্ট অনেকটা ভেঙে গেছে। এদিক থেকে পানি কমে যাওয়ায় আশ্রিত যারা আছেন তারা আবার ঘরে ফিরতে শুরু করেছেন এবং তারা ব্যস্ত সময় পার করছেন ঘর দুয়ার পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন। তবে আরেকটা বিষয় বলে রাখি যে ব্যাপক এই টানা 4-5 দিনের টানা বর্ষণে যে 4-5 দিন যে বন্যা চলে, সেটার কারণে বান্দরবান পার্বত্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে আমি এলজিডির সাথে কথা বলেছিলাম, তাদের প্রায় 21 কিলোমিটার সড়ক নষ্ট হয়ে গেছে এবং কৃষিবিদদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের আমদানি বীজতলা, জুম ক্ষেত এবং আরও বিভিন্ন ফসলাদি তারপর একেবারেই নষ্ট হয়ে গেছে, যার প্রায় 3000-এরও বেশি হেক্টর জমি নষ্ট হয়ে গেছে। এদিকে যারা বন্যায় আতঙ্কিত আছেন তাদের মধ্যে বান্দরবান লামা উপজেলা প্রায় 60 পরিবার এর মধ্যে ঘরে ফিরে গেছেন এবং থানচি উপজেলায় কোনো আশ্রয়কেন্দ্রে আশ্রিত নেই। তবে থানচি এবং বান্দরবান যে সড়ক, ওই সড়কের যে দিংপ্রে এলাকায় প্রায় 300 গজের মতো পাহাড় ধসে পড়েছে, যার কারণে থানচি উপজেলার সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ চালু হয়নি এবং সেখানে বিজিবি অক্লান্ত পরিশ্রম করছে সেই সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য এবং অন্যান্য পার্বত্য জেলা উপজেলাগুলো থেকেও একেবারে পানি নেমে গেছে এবং আশ্রিতরা ঘরে ফিরে যাচ্ছেন। তবে এখানে আরেকটি বিষয় রাখি, জেলা প্রশাসন, বিজিবি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করছেন। তবে এখানে বিশুদ্ধ পানির সংকটটা একটু বেশি এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সর্বাত্মক চেষ্টা করছে মানুষের বাসায় গিয়ে এই পানি সরবরাহ করার জন্য এবং অনেক স্বেচ্ছাসেবী সংগঠনে এখানে এগিয়ে এসেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সৈকত। টানা ভারী বর্ষণ আর উজানের ঢলে হবিগঞ্জে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 25টি গ্রাম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাত। প্রাথমিক হিসেবে 2 খাতে ক্ষতির পরিমাণ 70 কোটি টাকারও বেশি। একে তো টানা বর্ষণ, তার ওপর উজানের ঢল, দুয়ে মিলে হবিগঞ্জের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। তলিয়ে গেছে বিস্তীর্ণ আউশ ধানের ক্ষেত, শাকসবজির আবাদ এবং ফলের বাগান। কৃষি বিভাগের প্রাথমিক হিসেবে বন্যায় জেলার 25টি গ্রামের 697 হেক্টর আউশ ধান, 131 হেক্টর শাকসবজি ও 20 হেক্টর ফলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অঙ্কে যে ক্ষতির পরিমাণ 20 কোটি টাকারও বেশি। বর্তমান সম্ভব না, ফসল তো আছে বিরাট ক্ষতি হয়েছে। এই যে ফসল আছে কিছু আসেনি, কোনো সব তো নষ্ট হয়ে গেল। কেন শুধু ফসলি জমি নয়, বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার সহস্রাধিক মাছের খামার। মৎস্য বিভাগের প্রাথমিক হিসেবে এ খাতে ক্ষতির পরিমাণ 50 কোটি টাকারও বেশি। 4-5টা ফিশারি, আমি ফিশারির উপরে অবস্থান নিয়ে চলাফেরা করছি, আমার অবস্থা খুবই খারাপ। নিজেরও ফিশারি মনে একবারে অবস্থা শেষ। কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, পানি পুরোপুরি নেমে গেলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। আর্থিক ক্ষয়ক্ষতি আমরা চূড়ান্তভাবে নির্ধারণ করতে হয়তো 2-3 দিন সময় লাগে। পানি একটু নামার পরে আমরা বুঝতে পারবো যে
ক্ষতির হারটা শতকরা কত? চাষিদের এই ব্যাপক ক্ষয়ক্ষতি তালিকা আমরা প্রস্তুত করতেছি, পাশাপাশি চাষিদেরকে বিভিন্নভাবে পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে যাচ্ছি, তারা যাতে তাদের ক্ষয়ক্ষতিটা কাটিয়ে উঠতে পারে। বন্যা মোকাবেলায় খোয়াই নদীতে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও দ্রুত ক্ষতি নিরূপণ করে সহায়তার দাবি কৃষক ও মৎস্য চাষিদের। ডিবিসি নিউজ ডেস্ক। টানার বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এ নিয়ে আরও জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৈকত মণ্ডল। সৈকত, সৃষ্ট জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে কি বলছেন বাসিন্দারা, আর পানি নেমে যেতে কত সময় লাগতে পারে? জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, জানাবেন বিস্তারিত। যে যেমনটি বলছিলেন, গতকাল দুপুর থেকে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু পানি কমতে শুরু করেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, বাগেরহাট পৌরসভার যে ভিতরে রয়েছে যে পানি জলাবদ্ধতায় কিন্তু বিভিন্ন জায়গা কিন্তু তলিয়ে রয়েছে এখনো পর্যন্ত। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে প্রশাসনের থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছে। আমরা যদি আরেকটু কথা বলি একজন পৌরবাসীর সাথে, যে আসলে তারা কি ধরনের ভোগান্তিতে রয়েছে। আমাদের এই বর্ষা হওয়ার পরে 4-5 দিন ধরে আমরা জলবদ্ধ, আমাদের ঘরের ভিতরেও পানি উঠেছে। আমরা পৌরবাসী, আমরা বাগেরহাট জেলার পৌরবাসী, পৌর এলাকায় আমাদের যদি ড্রেন এবং রাস্তাঘাট একটু প্রশাসন এবং সরকার ঠিক করে দেয়, একটু খেয়াল করে, তাহলে আমরা একটু শান্তিতে বর্ষাকালে বসবাস করতে পারি। প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আপনাদের এই জলাবদ্ধ? এখনো কোনো ব্যবস্থা নেয়নি। এখন আমরা, আমাদের চোখে পড়েনি যে সে কেউ আমাদের খোঁজ খবর নিচ্ছে। এমনকি আমার ঘরের মধ্যেও হাঁটু সমান পানি। কি করলে আপনারা মনে করেন যে এই দীর্ঘ দিনের যে বছরের পর বছর জলাবদ্ধতা এর নিরসন হবে? আমাদের যদি ড্রেনটা পরিষ্কার করাই দেয় পৌরসভা থেকে, আবার প্রশাসন যদি একটু খেয়াল করে আমাদের রাস্তাঘাট ঠিক করে দেয়, আর জোয়ারের পানি তলায় যায় এইটা যেন না হয়, এদিকে যদি একটু খেয়াল করে এবং আমাদের যদি একটু সচেতন হয় সরকার বা প্রশাসন, তাহলে আমরা একটু শান্তি থাকতে পারি। এবং যেমনটি শুনছিলেন, আমরা আরো কয়েকজন পৌরবাসীর সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে একই কথা বলেছে যে তারা এখনো পর্যন্ত প্রশাসন থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখেনি। এছাড়া তারা কিন্তু একটি আশঙ্কায় রয়েছে, জোয়ারের পানি যদি আবার আসে তাহলে হয়তো তাদের যেটুকু পানি কমতে শুরু করে তা আবার পুনরাবৃত্তি হতে পারে বলে তাদের মনের ভিতরে একটি আশঙ্কা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল বাগেরহাট থেকে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ সৈকত। সুনামগঞ্জে বালুমহাল ইজারার নামে অবৈধভাবে কাটা হচ্ছে জাদুকাটা নদীর 2 তীর। প্রভাবশালীদের তাণ্ডবে ভাঙনের হুমকিতে দেশের সর্ববৃহৎ শিমুল বাগান। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে বাগানের পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা চলে গেছে নদীগর্ভে। ঝুঁকিতে রয়েছে কয়েকটি গ্রাম ও কৃষিজমি। পরিস্থিতি দেখে ক্ষুব্ধ পর্যটকরা। বিপর্যয় ঠেকাতে জাদুকাটা নদী ও আশপাশকে দ্রুত পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি পরিবেশবাদীদের। সুনামগঞ্জের জাদুকাটা নদীর তীরে দেশের বৃহৎ শিমুল বাগান। প্রতি বসন্তে যার সৌন্দর্য উপভোগে ভিড় জমায় হাজারো পর্যটক। অবাধে বালু উত্তোলনের কারণে সেই বাগানই এখন অস্তিত্ব সংকটে। ইজারার নির্ধারিত জায়গা থেকে অন্তত 700 মিটার দূরে শিমুল বাগানের পাশে বসেছে ড্রেজার মেশিন। বিস্তীর্ণ এলাকার বালু কেটে নেয় পুরো বাগান ভাঙনের মুখে। বিগত কয়েক বছর আগে যখন আমি এখানে এসেছিলাম, তখন এই পার্কটা অনেকটুকু ভিতরে ছিল। যে আমি যদি আর 2-1 বছর পরে আসি তাহলে হয়তো এই শিমুল বাগান এটি হয়তো আমি আর দেখতে পারবো না। অবৈধভাবে বালু তোলে, এদের জন্য দেখেন যে আমাদের কিন্তু এটা ভেঙে যাচ্ছে অলরেডি। এটা আমি চাই যে সরকার এটা দ্রুত পদক্ষেপ নিক। জাদুকাটা তীরবর্তী এই এলাকায় গত বছরও ছিল ঘন বাঁশঝাড়। বালু উত্তোলনের আগে উজাড় করা হয় 11 বিঘা জমির বাঁশ। চাপে পড়ে জমি বিক্রির কথা স্বীকার করলেও কারো নাম বলার সাহস পাননি সাবেক মালিক। আমার উপায় নেই ভাই, আমি উপায় নেই, চাইছিলাম বাগানটা একটু রাখবো, বাগান বাঁশ লাগাইছিলাম শখ করে, খুব সুন্দর হয়েছিল বাঁশ বাগানটা। এটা অনেকেই আছে, নাম বলাটা আমার লাগে মানে ঠিক হবে না। জাদুকাটা নদীর তীরবর্তী অসংখ্য গ্রামও একই ঝুঁকিতে। এখনই পদক্ষেপ না নিলে বড় বিপর্যয়ের শঙ্কা পরিবেশ কর্মীদের। এখানে আর কি সংকট হবে, যেখানে বাড়ি ঘর পর্যন্ত কেটে নিয়ে যাচ্ছে, এর চেয়ে বড় সংকট তো হতে পারে না। যার জন্য এটাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা এখন সময়ের দাবি।
নদী তীরবর্তী অর্ধশতাধিক গ্রাম ও শিমুল বাগান রক্ষায় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের এমপি, কিন্তু বন্ধ হয়নি নদীর তীর কাটার মহোৎসব। জেলা প্রশাসক জানালেন, মামলাজনিত কারণে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এই মামলাটার কারণে আমরা অনেক কিছু করতেও পারছি, বলতেও পারছি না, তাকে সরাসরি চিঠিও দিতে পারছি না, কারণ ওই মামলার একটা বার আছে। তবে আমরা ওইটার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সলিসিটর উইংয়ে আমাদের নতুন যে আমাদের অতি যারা রাজস্ব তিনি গিয়েছেন, তিনি গিয়ে সব কাগজপত্র জমাও দিয়ে এসেছেন, যাতে করে ভবিষ্যতে আমরা তাকে চেপে ধরতে পারি বা ওটার ব্যবস্থা নিতে পারি। জাদুকাটা শুধু একটি নদী নয়, এটি এই অঞ্চলের জীববৈচিত্র্য, পর্যটন এবং হাজারো মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা অমূল্য সম্পদ। ডিবিসি নিউজ ডেস্ক। পাবনার বেড়া উপজেলায় যমুনার ভয়াবহ ভাঙনে বসতভিটা ফসলি জমি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। চরম ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা, হুমকির মুখে বিদ্যুৎ সাবস্টেশন। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বঞ্চিত হতে পারে ৫০,০০০-এর বেশি মানুষ। তবে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এই সাব স্টেশনটির অবস্থান পাবনার বেড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম চরকল্যাণপুরে। গত কয়েক বছরের ক্রমাগত ভাঙনে চরম হুমকিতে পড়েছে স্টেশনটি। এটি নদীগর্ভে চলে গেলে বন্ধ হয়ে যাবে চরকল্যাণপুর সহ আশপাশের কয়েকটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হবে ৫০,০০০-এর বেশি মানুষ। এরই মধ্যে যমুনার ভাঙনে বিলীন হয়েছে নদী তীরবর্তী শত শত বিঘা ফসলি জমি। বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে বহু মানুষ। ভাঙন প্রতিরোধে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কিছু কিছু করে লামসাম করে ফালা ফেলে থুয়ে চলে যায় নদীতে, বাড়িঘর ভাঙ্গিয়া খান খান করে দেয়। এখানে যে অবস্থায় আছে, আমরা নদীতে ঘর বাড়ি গাছগাছালি সব চলে গেছে। এখন আমরা কটা খাম খুঁটা নিয়ে এরির পার দ্বারা আছি। চরম ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান সহ বিভিন্ন স্থাপনা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বঞ্চিত থাকতে হবে হাজারো বাসিন্দাকে। সাব স্টেশন তো ধরেন নদীতে যা চলে যেতেছে, এই যে নদী চলে গেলে আমরা কি করবো, আর কারেন্টও পাবো না। আমরা হাজার হাজার লোক এই চরে বসবাস করি ভাই, বিদ্যুৎ পাবো না। এই জায়গায় বসবাস করেন কোন যা করবো, নিজের অসহায় ভাই অদেব ভাই। আমাদের সরকারের কাছে দাবি যাতে আমাদের এই নদীটা সুন্দরভাবে বোলাক দিয়ে ভালোভাবে বেঁধে দেয়, যাতে আমরা থাকতে পারি। সাব স্টেশনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। অলরেডি 33 কেবি হুকাপের একটা পোল চলে গেছে। আমাদের সাবস্টেশন বর্তমানে 2 ফেজে চলতেছে, 3 ফেজ দিয়ে চলার কথা, তার 2 ফেজে চলতেছে। এই কারণে গ্রাহক পর্যাপ্ত ভোল্টেজ পাচ্ছে না। তারপরেও কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছে যদি শুকনো মৌসুম আর কি নদীর পানি কমলে পোলটা স্থাপন করে আর একটা ফেজ চালুর ব্যবস্থা নেবে। যেহেতু এটা গঠিত চর, যেখানে পরিমাণ পার্মানেন্ট ওয়ার্ক করেই এখানে মনে করেন যে আমরা এটা প্রতিরক্ষা করা উচিত। তারপর আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ করে সেই লাইনটা বা বিদ্যুৎ যে ট্রান্সফরমার যেটা আছে বা স্টেশন, সেটাকে আমরা প্রতিরক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু আশ্বাস নয়, ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। টাকা দিলে মেলে বই, আর না দিলে শুরু হয় তালবাহানা। পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রাথমিকের বিনামূল্যের বই নিতে গিয়ে এমন বিড়ম্বনায় কিন্ডারগার্টেনগুলো। অভিযোগ, উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীদের একটি সিন্ডিকেট বই কেনাবেচার সাথে জড়িত। বই পেতে দিতে হয় 20 থেকে 25,000 টাকা ঘুষ। পঞ্চগড়ের দেবীগঞ্জে 143টি প্রাথমিক বিদ্যালয় এবং তালিকাভুক্ত 35টি কিন্ডারগার্টেনের জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 1,40,154টি বই বিতরণ হয়েছে। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সহজে বই পেলেও কিন্ডারগার্টেনের ক্ষেত্রে বাস্তবতা ভিন্ন। ঠিক সময়ে বই পেতে তাদের পোহাতে হয় নানা বিড়ম্বনা। অভিযোগ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। তাদের টাকা না দিলে মেলে না বই, নানা অজুহাতে করা হয় কালক্ষেপণ। দুঃখের বিষয় হচ্ছে যে প্রত্যেক বছর আমরা সরকারি বই পেতে আমাদের অনেক বেগ পেতে হয় এবং পয়সা ছাড়া, টাকা ছাড়া বই আমরা নিতে পারি না। আমরা যারা কেজি স্কুলে পাঠদান দিচ্ছি, আমাদের সাথে একটু বৈষম্য করা হচ্ছে। বাধ্য হয়ে ঘুষ দিয়ে সংগ্রহ করতে হয় বই, এমনকি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হলেও তিনি চুক্তিভিত্তিক কর্মচারী সিন্ডিকেটের প্রধান বাবুর সাথে যোগাযোগ করতে বলেন। শিক্ষা অফিসারের সাথে কথা বলতে গেলে যে কোনো কাজে উনি শুধুমাত্র বাবুকে দেখা দেয়,
আর বাবুর সঙ্গে কথা বলতে গেলে উনি আমাদেরকে বিভিন্ন গোপন জায়গায় নিয়ে যায়, বিভিন্ন ধরনের টাকা দাবি করে। আর টাকা না দিলেই বই দেওয়া যাবে না, এই ধরনের বিভিন্ন বাহানা বিধান বাইর করা হয়। এই জন্যই এই ভয়েতে আমরা দীর্ঘদিন টাকা দিয়ে আসতেছি। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন অভিযুক্ত বাবু। আর প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবি, বই বিতরণে কোনো অনিয়ম হয়নি। আমার তো আর অন্য কোনো বাহন নেই, আমি তো নিজে বই দেবো না, কারো মাধ্যমে বইটা দেওয়া হবে, তার কাছেই তো আমি রেফার করবো। আর এইরকম কোনো অনিয়ম এখানে হয় নাই, এটা আমি বলতে পারি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। কিছু অনৈতিক অর্থ দাবির প্রচলন রয়েছে বা এরকম একটি মৌখিক অভিযোগ রয়েছে, তবে এই বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দাখিল করেনি। লিখিত অভিযোগ দাখিল করলে আমরা যে এই বিষয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আমাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে আসবো আমরা। সব শিক্ষার্থীর বিনামূল্যে বই নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের ভৈরবে একটি পুরাতন ভবনের বারান্দার একাংশ ধসে পড়েছে। রবিবার রাতে ভৈরব বাজারে দুধপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। ওই সময় নিচে থাকা ব্যবসায়ী ও পথচারীরা অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান। স্থানীয়রা জানান, ভবনটি অনেক আগে মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। পৌরসভা থেকে নোটিশ দেয়া হলেও কোনো তোয়াক্কা করেননি মালিক। উল্টো ভবনের দোতলায় জাল ব্যবসায়ীদের গোডাউন এবং নিচতলায় ডিম ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। পৌর প্রশাসক জানিয়েছেন, ভবনটির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার কথা বিবেচনা করে ভবন মালিককে দ্রুততম সময়ের মধ্যে এটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। জননিরাপত্তায় কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। একসময়ের অপ্রচলিত ফল লটকন বর্তমানে নরসিংদীর চাষিদের কাছে প্রধান অর্থকরী ফসল। সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর এখানকার লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে। স্বল্প ব্যয় ও অল্প পরিচর্যায় অভাবনীয় ফলন আসায় দিন দিন বাড়ছে লটকন চাষের পরিধি। পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতিও। নরসিংদীর বিভিন্ন এলাকার ঝোপঝাড় ও জঙ্গলে অযত্ন অবহেলায় বেড়ে ওঠা অপ্রচলিত ফলদ গাছ লটকন। কয়েক বছর আগেও বাজারে এই ফলের চাহিদা না থাকায় বাণিজ্যিকভাবে লটকন চাষের কথা ভাবতেন না এখানকার কেউ। বেশ কয়েক বছর ধরেই চাষাবাদ সম্প্রসারণের ফলে জেলার শিবপুর, বেলাবো ও রায়পুরা উপজেলায় গড়ে উঠেছে বেশ কিছু লটকন বাগান। এক সময়ের অপ্রচলিত এই ফল এখন নরসিংদীর কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতিও। তো এইটা দিয়ে আমার এলাকার মানুষ, যেমন ধরেন সৌদি আরব হয়েছে তেলের খনি, আমাদের এলাকার নরসিংদী শিবপুর হচ্ছে লটকলের খনি। মনে করেন এটা আল্লাহর একটা দাম জিনিস, আমাদের মধ্যে এটা আইছে। আমার বাড়ি 30 লক্ষ টাকা বিক্রি করবো, 7 বছর তো 1 বছর ধরে খেতে পারবো না। মৌসুমী ফল বিক্রির সাথে অন্তত কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে প্রতি বছর। ফলে লাভবান হচ্ছেন ক্রেতা বিক্রেতা সহ সংশ্লিষ্টরা। গত বছর লটকন কমাইছিল 150, কিন্তু গত বছর লটকন দাম বেশি ছিল, এবার কিন্তু দাম একটু কম পাচ্ছে। 200, 250, 100, 120 এই মিলে বেচা কিনা হইতাছে। লটকনের দাম অনেক উন্নত। আমরা সবাই বিভিন্ন জায়গায় সেল দেয়, মনে করেন ঢাকা, ফেনী, চিটাগাং, বরিশাল, ফরিদপুর, 27 আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, লটকন চাষের সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি ও সংরক্ষণ সহ নানা বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে চাষিদের। নরসিংদী জেলার আবহাওয়া এবং মাটি এতে লটকন চাষের জন্য খুবই উপযোগী। বাগান মালিকদের সাথে আমরা বেশ কয়েকবার তাদের সাথে মত বিনিময় করেছি, তাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তো আমরা চাচ্ছি যে একটা গবেষণার মাধ্যমে দীর্ঘমেয়াদী একটা ফলাফল পেতে। নরসিংদীতে এবছর 1800 হেক্টর জমিতে আবাদ হয়েছে সুস্বাদু লটকনের। উৎপাদনের লক্ষ্যমাত্রা 30,700 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।